নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে আপকামিং যে হাফ ইয়ারলি পরীক্ষা হবে, সে হাফ ইয়ারলি পরীক্ষার সায়েন্স সাবজেক্টের একটি পার্ট কেমিস্ট্রি সাজেশন 2024। ঠিক আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে একদম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কেমিস্ট্রির যে দুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের প্রশ্নগুলি। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা যে কয়েকটি প্রশ্ন দেখতে পাবে, এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো তাহলে অ্যাটলিস্ট তোমরা কেউ ফেল করবে না। ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা গ্যারান্টি দিয়ে বলছি, এই প্রশ্নগুলি যদি তোমরা প্রিপারেশান নিতে পারো, যদি প্রিপেয়ার হতে পারো, ডেফিনেটলি তোমরা পাস করবেই করবে। ভালো নাম্বার যদি পেতে পারো, সেটাও যদি ভাগ্যে থাকে 100% কমন আসবে, আর না হলে মোটামুটি কমন আসবে। তো অনেকে কমেন্ট করছো যে স্যার আমাদের যদি কিছু ইম্পর্ট্যান্ট দিয়ে দিতে পারেন। তো তোমাদের জন্য আমরা ভেবে অনেক কষ্ট করে তোমাদের সায়েন্স টিচার বিপ্লব স্যার, তোমাদের জন্য সায়েন্স টিচার মানে বিপ্লব স্যার তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তৈরি করেছে। তো আমি রূপঙ্কর তোমাদের সাথে থেকে তোমাদের সাথে এই সাজেশনটা পরে আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে দেখো প্রথম কোশ্চেন, প্রথম চ্যাপ্টার আমাদের চারপাশের পদার্থ। এই চ্যাপ্টার থেকে তোমরা যে ইম্পর্টেন্ট কয়েকটি এক মানের কোশ্চেন বা এমসিকিউ আকারে থাকতে পারে তো দেখতে পাবে। যেমন 1 নম্বর কোশ্চেন, ঊর্ধ্বপাতন হয় এমন দুটি পদার্থের নাম। দেখতে পাচ্ছ আনসারগুলি, আয়োডিন এবং আয়োডিন, কর্পূর বা অ্যামোনিয়াম ক্লোরাইড, তোমরা যেটাই বলো। তারপরে এখানে আমাদের যে মেন যে যারা অনেকে নিয়েছো, অনেক টিচার নিয়েছো, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা নিয়েছো, যে আমাদের থেকে সাজেশান বিভিন্ন, জাস্ট এটা সাজেশান না, জাস্ট নোট বলতে পারো, যে একদম টিউশন পড়ানোর জন্য বেস্ট নোট, একদম ছোট মানে মিডিয়াম বেসিক থেকে স্ট্যান্ডার্ড লেভেলের সকল ছাত্রছাত্রীরা পড়তে পারে এমন সাজেশান। তো তাদের ক্ষেত্রে যে সাজেশানটা নিয়েছো, তো ওই সাজেশান থেকে কাট করে তৈরি করা হয়েছে, এই জন্য 1 থেকে ডাইরেক্ট 29 হয়ে গিয়েছে। ওই সাজেশনে অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো থেকে আমরা এখন তোমাদের প্রিয় বিপ্লব স্যার কাট করে এই ছোট সাজেশনটা তৈরি করেছে। ঠিক আছে, তো দেখো, তো এগুলো হলো একদম কমন হিসেবে, একদম বেশি হিসেবে তো অনেক সাজেশন অনেকে নিয়েছে নোট। তো এটা পড়েছি 2 নাম্বারটা দেখতে পেরেছ। তো তারপরে এটা বরফের গলনাঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বরফের গলনাঙ্ক কত। ঠিক আছে, যদি মানে কে হিসেবে আসে তাহলে এটা দিবে, আর যদি সেলসিয়াস হিসেবে আসে তাহলে 0°C। ঠিক আছে, তো তারপরে দেখো যে কোন পদার্থের ব্যাপন হার সবথেকে বেশি, গ্যাসীয় পদার্থের। তারপরে দুটি ফুল ফর্ম রয়েছে, এলপিজি এবং সিএনজি। তো অনেকে ভাবতে পারো যে এলপিজির পুরো নামটা এখানে রয়েছে ইংলিশে। তো দেখো কিভাবে উচ্চারণটা, তো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি সমান লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, একদম ভালো করে শিখে নেবে। তারপরে চাপের একক কি দেখতে পেরেছো, পাস্কাল। ঠিক আছে, পদার্থের পঞ্চম অবস্থার নাম কি দেখতে পেয়েছো তোমরা, বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, তো বিইসির ফুল ফর্ম আসলেও এটা দিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি ফুল ফর্ম বলতে এই দুটো খুব একদম গুরুত্বপূর্ণ রয়েছে, এই জন্য তোমাদের স্যার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখো তারপরে 44 নাম্বার, বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোকে তরলীকৃত করার পদ্ধতির নাম কি বা উল্লেখ করো। তো অতি উচ্চ চাপে এবং অতি নিম্ন উষ্ণতায় সম্পন্ন করা হয়। তারপরে লীনতাপের একক কি, এটা সিজিএস এককে যদি আসে, যদি এমন আসে যে সিজিএস এককে লীনতাপের একক, তাহলে তোমরা দেবে যে ক্যালোরি পার গ্রাম। আর যদি আসে যে এসআই এককে লীনতাপের একক কি, তোমরা দেবে যে জুল পার কেজি। ঠিক আছে, বুঝতে পারছো, পরীক্ষাতে লীনতাপের একক আসবে না, আসলে এমন আসবে যে সিজিএস এককে লীনতাপের একক কি অথবা এসআই এককে লীনতাপের একক কি। বুঝতে পারছো, তো তারপরে যে তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক কি, তখন হবে কেলভিন। তো 50 নাম্বার, জলের স্ফুটনাঙ্ক কত। ঠিক আছে, স্ফুটনাঙ্ক হলে 100°C, আর গলনাঙ্ক হলে কত তো তোমরা সবাই জানো। ঠিক আছে, গলনাঙ্ক হলে একরকম আর স্ফুটনাঙ্ক হলে একরকম। ঠিক আছে, তো তারপরে দেখো 11 নাম্বার, জলের স্ফুটনাঙ্ককে
ক্যালভিন স্কেল প্রকাশ করলে হবে 373 ক্যালভিন। ঠিক আছে। তারপরে কোন কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটা হলো যেমন নিশাদল, তারপর আয়োডিন, কর্পূর, এরকম। ঠিক আছে। তারপরে শুষ্ক বরফ কি? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে। ঠিক আছে। তারপরে সূর্য বা নক্ষত্রিক পদার্থ কি অবস্থায় থাকে? প্লাজমা অবস্থায় থাকে। তারপরে সূর্য ও নক্ষত্রগুলোর উজ্জ্বলতার জন্য পদার্থের কোন অবস্থা দায়ী? প্লাজমা অবস্থা। তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তো এরকম টোটাল আর দুটো কোশ্চেন এই চ্যাপ্টারের। নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই এমন একটি পদার্থ, সেটা হলো মোম বা মাখন। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? শুষ্ক বরফ। ঠিক আছে। শুষ্ক বরফ কাকে বলে? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা দেখতেই পেরেছ এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য যে কোশ্চেন ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো আমাদের চারপাশের পদার্থ থেকে মাত্র কয়েকটি কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলি থেকে যে লং কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে 2 এবং 3 মার্কের কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে নাও এবং এই আনসারগুলি তোমরা ভালো করে নিজেরা বের করে শিখে নেবে। এই চ্যাপ্টার থেকে আমি কোশ্চেনগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে এবং দেখে স্ক্রিনশট নিয়ে নেবে বা নোট করে, ভিডিও পোস্ট করে নোট করে তোমরা ভালো করে শিখে নেবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো একদম খুব সুন্দর করে। তো এতটুকুই। ঠিক আছে। তো এর মধ্যে থেকে আমার ধরো তোমাদের তো বিপ্রসার রেডি করে দিয়েছে, তো বিপ্রসার রেডি করা প্রশ্নগুলির মধ্যে আমার যতটুকু ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো সেটা হলো যেমন দেখো, যেমন 1 নম্বর কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, পদার্থের কণাগুলির কয়েকটি ধর্ম লিখো। তারপরে যেটা যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাই বরফ ও জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা এবং কেন? ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেবে। তারপরে যেমন সবগুলি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে। তো বাষ্পায়নের এটা একটু ভালো করে দেখে নেবে যে বাষ্পায়নের পরে সত্যের সৃষ্টি হয় কেন? ঠিক আছে। তো এই কয়েকটি মানে একটু ভালো করে দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছ। তো এতটুকু। তো এবার নেক্সট একটা চ্যাপ্টার রয়েছে। নেক্সট চ্যাপ্টার হলো আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ? এই একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা যারা 1 মানের কোশ্চেনগুলি ভালো করে শিখবে, তো সেটা হলো 1 নম্বর কোশ্চেন, যেমন দ্রবণ কাকে বলে? ঠিক আছে। দ্রবণ কাকে বলে? এই কোশ্চেনটা 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। যেমন লেবু জল, সোডা জল। জলের সাথে আমরা লেবু মিশিয়ে যে আমরা দ্রবণ তৈরি করি সেটাই তো দ্রবণ। ঠিক আছে। মিক্সড দ্রবণ। 2 নম্বর, দ্রবণের প্রধান দুটি অংশ কি কি? একটা হলো দ্রাবক, একটা হলো দ্রাবক। তো যে জিনিসটার মধ্যে আমরা অন্য অল্প পরিমাণ জিনিসটা মিশাই সেটাকে একরকম বলে, আর যেটার মধ্যে মিশাই সেটাকে আরেক রকম বলে। অর্থাৎ একটা হলো দ্রাবক, একটা হলো দ্রাবক। ঠিক আছে। তো তোমরা আশা করি ভালো করে জানো বেশি পরিমাণ অংশটাকে কি বলে? দ্রাবক, আর কম পরিমাণ অংশটাকে কি বলে সেটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে। তো তারপরে 3 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে পিতলের উপাদান কি? ঠিক আছে। তো একদম ভালো করে দেখে নেবে। তো আর তারপরে 4 নাম্বার, বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের শতকরা পরিমাণ। অক্সিজেন হলো 21%, মানে 20.9%। এইখানে একদম সংক্ষেপে ডাইরেক্টলি 21% ধরা হয়। তারপরে নাইট্রোজেন হলো 78%। ঠিক আছে। তো তারপরে নিচের কোনগুলো টিন্ডাল প্রভাব দেখা দেয়? তো যেমন এগুলির মধ্যে 3টের মধ্যে কোনগুলোর মধ্যে টিন্ডাল প্রভাব দেখা যায়? সেটা হলো দুডো স্টার্চ দ্রবণের মধ্যে, এটার মধ্যে। ঠিক আছে। অপশান দেওয়া থাকবে একটা। তারপরে সোডা জল হলো তরলের গ্যাসের দ্রবণ। এতে দ্রাবক কোনটি? তো অথবা সোডা জলের দ্রাবক কী কী? তো সোডা জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হলো দ্রাবক আর জল হলো দ্রাবক। বুঝতে পেরেছ? যেমন এরকম তোমাদের প্রশ্ন আসবে লেবু জলের মধ্যে দ্রাবক কোনটি, এরকম আর কি। বুঝতে পারছো তো? তো আরেকটি প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? হালকা ধাতু বলেছে। ঠিক আছে। সেটা হলো লিথিয়াম। মনে রাখবে ভালো করে, হালকা ধাতু হলো লিথিয়াম। তারপর আরেকটি প্রশ্ন হলো যে প্রকৃত দ্রবণের দ্রাবক কণাগুলোর ব্যাস কত? তো ব্যাস বলতে সেটা আমরা একদম সহজভাবে বুঝি। এটা যদি একটা বৃত্ত ধরি, এটা কেন্দ্র ধরলে কেন্দ্র থেকে 2 পয়েন্টের মধ্য দিয়ে যে একটা পুরো একটা রেখাংশ সেটাকে আমরা ব্যাস বলি। আর অর্ধেক থাকলে এগুলিকে তো আমরা ব্যাসার্ধ বলি, তাই না? তো এখানে বলছে যে প্রকৃত দ্রবণের দ্রাবক কণাগুলির ব্যাস কত? সেটা হলো 1 ন্যানোমিটার থেকেও কম।
9 নাম্বার একটি করে তরল ধাতু অধাতুর নাম করো। সেটা হলো তরল ধাতু হলো পারদ আর তরল অধাতু হলো ব্রোমিন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পারছো তো? তরল ধাতু উদাহরণ কি পারদ, তরল ধাতু উদাহরণ পারদ, আর তরল অধাতু কি ব্রোমিন, তরল অধাতু কি ব্রোমিন। এভাবে শিখবে, কেমন? তারপরে 10 নাম্বার কোন অধাতু তাপতড়িতের সুপরিবাহী? সেটা হলো গ্রাফাইট। এটা হলো ব্যতিক্রম, ঠিক আছে? অধাতুগুলো তাপতড়িতের কুপরিবাহী হয়। কুপরিবাহী, কুপরিবাহী মানে ধরো একটা কাঠের এই প্রান্তে যদি আমরা বিদ্যুৎকে স্পর্শ করাই, ওই প্রান্তে আমরা যখন ধরি বা কাঠটা ধরি তখন আমাদের বিদ্যুৎ স্পর্শ হবে না, অর্থাৎ আমাদের শর্ট সার্কিট হবে না। কিন্তু যদি সুপরিবাহী হয়, এই প্রান্তে যদি তারকে আমরা কানেক্ট করাই, এই প্রান্তে আমরা যে প্রান্তে ধরি আমরা, তখন আমাদের শর্ট সার্কিট হতে পারে। তো সাধারণত অধাতুগুলো তাপের কুপরিবাহী, তাপ ও তড়িৎ দুইটারই কুপরিবাহী হয়। অর্থাৎ যে প্রান্তে আগুন দিলে, বিদ্যুৎ দিলে এই প্রান্তে শর্ট সার্কিট হবে না, গরম হবে না। কিন্তু এমন একটা অধাতু রয়েছে, ব্যতিক্রমী অধাতু, যেটাকে আমরা তাপতড়িৎ সুপরিবাহী, সেটা হলো গ্রাফাইট। বুঝতে পারছো? এগুলি ব্যতিক্রমী কোশ্চেনগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। তো তারপরে 11 নাম্বার নিচের পদার্থগুলোকে সমসত্ব অসমসত্বের ভিত্তিতে শ্রেণীবিভাগ করো। তো এগুলি আমি সমসত্ব কোণগুলি দিয়ে দিয়েছি, তো অসমসত্ব কোণগুলি দেখতেই পাচ্ছ, তো এরকমভাবে শিখে নিবা। তারপরে 12 নম্বর কোশ্চেন, ধাতুর প্রসারণশীলতা কি? আনসারটা দেখতে পাচ্ছ, ধাতুকে টানলে সরু তারে পরিণত করা যায়। ধাতুর এই রূপ ধর্মকে প্রসারণশীলতা বলে। অর্থাৎ ধাতুকে টানলে একদম সরু তারে পরিণত করা যায়, মানে টানলে লম্বা হয়ে যাবে আর কি, ঠিক আছে? এই বিষয়টাকে আমরা ধাতুর একটা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হলো প্রসারণশীলতা বৈশিষ্ট্য। তারপর ধাতুর নমনীয়তা কি? এটা হলো প্রসারণশীলতা, আর একটা হলো নমনীয়তা। যে ধর্মের জন্য ধাতুগুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় তাকে ধাতুর নমনীয়তা বলে। নমনীয়তা মানে পিটে নরম করা যায়, এই তো এরম আর কি। যখন আমরা স্বর্ণাকার দোকানে আমরা মানে একদম মানে চাকচাক একদম গোল গোল মানে আয়তকার বা গোল গোল থাকে, বর্গাকার আকৃতির স্বর্ণগুলি থাকে, এগুলিকে সুন্দর করে পিটিয়ে নরম করে বিভিন্ন পাতে পরিণত করে স্বর্ণের চেন বা আংটি বা যে কোনো কিছু তৈরি করা যায়। এইগুলি হলো স্বর্ণের বা ধাতুর, স্বর্ণটা একটা ধাতু, এগুলি নমনীয়তা ধর্মের সাহায্যেই এগুলিকে পিটিয়ে পাতলা পাতায় তৈরি করা যায়। বুঝতে পেরেছ? তারপরে প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষালব্ধ উপায়ে মৌলের সংজ্ঞা প্রদান করেন? সেটা হলো অ্যান্টনি লরেন্ট ল্যাভয়সিয়র। উচ্চারণটা কিভাবে? অ্যান্টনি লরেন্ট ল্যাভয়সিয়র, কেমন? তারপর প্রশ্ন, নিচের মিশ্রণগুলো থেকে দ্রবণগুলোকে শনাক্ত করো। তো এগুলি থেকে দ্রবণগুলো শনাক্ত করো, সমুদ্র জল, বাতাস, সোডা জল, কেমন? তারপরে প্রশ্ন, নিচের পদার্থগুলোর মধ্যে কোনগুলো বিশুদ্ধ পদার্থের শ্রেণীতে পড়ে? তো আনসার দেখতে পাচ্ছ এরকম, এগুলি বরফ, লোহা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড, পারদ। তারপরে প্রশ্ন, ক্যালাসন তারপর প্রশ্ন, ক্যালাসন কৌশলের দ্বারা কি ধরনের মিশ্রণকে পৃথক করা যায়? কঠিন বিশুদ্ধকরণ এই পদ্ধতিতে ব্যবহার করা যায়। ক্যালাসন কৌশলের দ্বারা কি ধরনের মিশ্রণকে পৃথক করা হয়? কঠিনের বিশুদ্ধকরণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর 18 নাম্বার, বায়ু শীতল করলে কোন গ্যাসটি প্রথমে তরলে পরিণত হয়? সেটা হলো অক্সিজেন। বায়ুতে উপস্থিত গ্যাসগুলোকে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। প্রথমে নাইট্রোজেন, তারপর আর্গন, তারপর অক্সিজেন, ঠিক আছে? আর কোশ্চেন আর টোটাল হচ্ছে 2টা কোশ্চেন। সেটা হলো বায়ুতে উপস্থিত গ্যাসীয় পদার্থগুলিকে কি পদ্ধতিতে পৃথক করা যায়? সেটা হলো আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে। জলের চেয়ে হালকা দুটি ধাতু, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সোডিয়াম, পটাশিয়াম, এই জন্য এগুলিকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। বুঝতে পারছো তো? এটা একটা প্রশ্ন যে সোডিয়ামকে কেন আমরা কেরোসিন ডুবিয়ে রাখি, এরকম আর কি। তো জলের চেয়ে হালকা দুটি ধাতুর নাম সোডিয়াম, পটাশিয়াম। 22 নাম্বার, একটি অধাতুর নাম করে যেটি তাপতড়িৎ সুপরিবাহী, সেটা হলো গ্রাফাইট। এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তো এটা আগে একবার দিয়েছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এই এক মানের কোশ্চেনগুলি অত বেশি হবে না, একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো এইগুলি হলো এবার দেখো কিছু 2 মার্কের কোশ্চেন। তো 2-3 মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নেয়, ভালো করে। আশা করি আগে তো শিখেছো, একটু জাস্ট রিভাইজ নিয়ে নেবে ভালো করে আর কি, ঠিক আছে? তো এতটুকু। তো আমাদের একদম তোমাদের সকলের প্রিয় ফেভারিট ইউটিউব স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল প্রগ্রেসিভ বিডি, ঠিক আছে? প্রগ্রেসিভ বিডি, এনি হেল্প, একদম তোমরা
সব কিছু সাহায্য পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজ প্রগ্রেসিভ বিডি, তো এইখানে আমাদের 9 থেকে 12 অবধি সকল রকম সাজেশান প্রোভাইড করা হয়। একদম ইম্পর্ট্যান্ট সাজেশান, নোটস সবগুলি অ্যাভেলেবেল রয়েছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে টিচাররা দেখতে পাচ্ছ ভিডিওগুলা বা ছাত্রছাত্রীরা, তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা আমাদের এখান থেকে পেতে পারো। ঠিক আছে, তো বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন সাজেশনের মতো করে আমাদের এটাও একদম বেস্ট, একদম পিডিএফ আকার আমরা প্রোভাইড করি। তো এতটুকু যারা নিয়েছো বিভিন্ন গত বছরের নেই, তোমরা অবশ্যই জানবে যে আমাদের সাজেশনগুলো কতটুকু ভ্যালুয়েবল। তো আর এর থেকে বেশি আর কিছু বলবো না, যারা নিয়েছো তো অবশ্যই জানো। ঠিক আছে, তো অবশ্যই আমাদের সাথে মানে কানেক্ট থাকার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9612261677। ঠিক আছে, বা আমাদের অল্টারনেটিভ নাম্বার রয়েছে আমাদের তোমাদের প্রিয় সায়েন্স টিচার তো বিপ্লব স্যার, তো এখানে 9862, ঠিক আছে, 482065, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। ডেফিনেটলি আমাদের সাথে মানে বিভিন্ন তোমাদের ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের জন্য টাটা, এতটুকু ভালো থাকবে, আশা রাখছি আমাদের সাথে থাকবে। ঠিক আছে।